সম্প্রতি আমরা দুটো ঘটনা দেখলাম। একদিকে চিত্র পরিচালক অনিক দত্ত, আরেকদিকে সায়নী চক্রবর্তী, যিনি ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার। দুই ক্ষেত্রেই আমরা দেখতে পেলাম যে তারা আত্মঘাতী হয়েছেন। আহ, একটার ক্ষেত্রে বা অনিক দত্তের ক্ষেত্রে যে ঘটনাটা আমরা শুনেছি বা যেমনটা আমরা জানতে পারছি যে উনি নিঃসঙ্গতার একটা মূল কারণ ওনার ছিল এই আত্মঘাতী হওয়ার পেছনে। সায়নী চক্রবর্তীর ক্ষেত্রে আবার বিষয়টা অন্য রকম, সেটা ডিটেলস এখনো জানা যায়নি, তবে দুই ক্ষেত্রেই তারা মানসিক অবসাদের ফলেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। শুধু ঘটনাটা অনিক দত্ত বা সায়নী চক্রবর্তী এনাদের মধ্যে আবদ্ধ নয়, আমরা আমাদের বাড়ির পাশে প্রত্যেক দিন একই রকমের সমস্যা, কেউ বলছেন যে চাকরির সমস্যার জন্য অবসাদ, কেউ বলছেন বিভিন্ন কারণে অবসাদ। এই অবসাদের থেকে মুক্তি বা কি কারণে নিজের মেন্টাল হেলথের সমস্যায় ভুগছেন তারা, এই সব কিছু নিয়ে কথা বলবো। তার সঙ্গে কিভাবে আপনারা আপনাদের মেন্টাল হেলথকে ভালো রাখবেন সেই বিষয় নিয়েও কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অন্বেষা ভট্টাচার্য ম্যাডাম। আমাদের ডিএজ ডিজিটালে আপনাকে স্বাগত। যেটা প্রথমেই আগে জিজ্ঞাসা যে আপনি কেমন আছেন? আছি ভালো, মন্দ বেশি মোটামুটি। কি করে বুঝতে পারলেন সেটা? এই কাজকর্ম কেমন কি চলছে, যেটা আমরা ইউজুয়ালি করে থাকি, হয়তো সেটা খুব সঠিক মাপকাঠি নয় যে আমরা দৈনন্দিন জীবনে যা যা কাজ সেগুলো কতটা ঠিক মতো করতে পারছি। অনেক সময় আমরা সেটা দিয়েই বিচারটা করে ফেলি, তো সেই বেসিসে বললাম। সাধারণ মানুষ যারা ধরুন আমার আপনার মতন আরো 5টা মানুষ, তারা তো অনেক ক্ষেত্রেই বলছে তারা মানসিকভাবে ভালো নেই। হুম হয়তো তাদের সবকিছুই রয়েছে, বাড়িতে একটা গাড়ি রয়েছে, তাদের নিজেদের বাড়ি রয়েছে, চাকরি বাকরির ক্ষেত্রেও সবটাই হয়তো ঠিক দেখা যাচ্ছে যে তারা প্রতিনিয়ত তাদের কাজে যাচ্ছেন ফিরছেন, একটা লাইফস্টাইল মেনটেন করছেন। তারাও বলছেন যে ভালো নেই, আমরা হুম মানসিকভাবে ভালো নেই। কেন মনে হচ্ছে এটা? আপনি তো এই ধরনের বিভিন্ন ঘটনার সম্মুখীন হন হুম প্রতিনিয়ত। হুম হুম। আসলে কি বলুন তো, মানে এটা বোধহয় কোথাও একটা আমাদেরও ভুল ধারণা যে ধরুন যে একটা প্রিভিলেজের জায়গায় আছে বা যে হুম একটা হুম কমফর্টের জায়গায় হুম আছে, অনেক কিছুই তার জীবনে সাবলীলভাবে শুরু থেকেই ছিল। হুম হ্যাঁ, তার অবসাদের সেই অর্থে কোনো কারণ নেই। এবার অনেক সময় যেটা হয় না, যে সেটাও কিন্তু তাদের প্রতি অনেকটা একটা সমালোচনামূলক বা ক্রিটিক্যাল একটা পার্সপেক্টিভ তৈরি করে দেয়, তাই হুম না? যে হুম আমি যে আর পাঁচজনের থেকে একটা বেশি প্রিভিলেজড জায়গায় আছি, সেই প্রিভিলেজটা নিয়েই বা আমি করছি কি? হয় না যে ধরুন আমাকে তো আর পাঁচজনের মতো খাওয়া দাওয়াটা জোগাড় করার জন্য স্ট্রাগল করতে হচ্ছে না। আমাকে মেট্রোতে, বাসে, লোকাল ট্রেনে আর পাঁচজনের সাথে ঠেলাঠেলি করে আমার কাজের জায়গায়, স্কুলে, কলেজে যেতে হচ্ছে না। তাহলে এই যে আমি আর পাঁচজনের থেকে বেটার সুবিধে পাচ্ছি বা বেটার একটা প্রিভিলেজের জায়গায় আছি, সেটার আমি কি সদুপযোগ করছি? সেটা কি বলুন তো, একটা খুব সেলফ ক্রিটিসিজমের জায়গাটা একটা খুব স্ট্রংলি তৈরি করতে পারে। হ্যাঁ, হুম হুম সেটা একটা দিক আছে। আরেকটা কি, যে দেখুন আমরা যেটা পেতে খুব অভ্যস্ত না, সেটা আলাদা করে একটা কিছু বলে আমাদের মনেও হয় না, সেটাও একটা দিক আছে। হুম ধরুন আজকে আমরা একটা নরম একটা সিটে বসে আছি বা সোফায় বসে আছি, যতক্ষণ না আমাদের সেখান থেকে সরিয়ে একটা ধরুন কাঠের একটা শক্ত বেঞ্চে বসতে দেওয়া হবে, ততক্ষণ কিন্তু মনে হবে না যে আচ্ছা ওটা কিন্তু বেশি কমফোর্টেবল ছিল বা হুম ওটা একটা হুম অন্যরকম ব্যাপার। তো সেটাও হয়তো একটা দিক আছে। আর আরেকটা যেটা আপনি বললেন যে আমরা এখন যেই যুগে আছি না, মানে ইটস ভেরি আইরনিক বলতে হবে যে এত রকম সমাজ মাধ্যম আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এত রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, কিন্তু এই যুগে কিন্তু যেটা কোভিডের সময়ে অ্যাকচুয়ালি অ্যান্টিসিপেট করা হয়েছিল, হুম যে কোভিড পরবর্তী যে সময়টা, হুম সেই সময় সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে একাকিত্ব, এবং সেটাই কিন্তু হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি মানে কোভিড পরবর্তী সময় বলতে কোভিডের সময় আমরা নানানভাবে, একটা তো আমাদের কাছে খুব নিউ নর্মাল হয়ে গেছিল যে হ্যাঁ আইসোলেশন বা কোয়ারেন্টাইন হ্যাঁ। এগুলো, এবং আমরা বাড়িতে থাকতে হুম শুরু হুম করি। হুম তার পরবর্তী সময়ে বেশ কয়েকটা বছর আমরা কাটিয়ে এসেছি, সোশ্যাল মিডিয়া একটা বড় আমাদের ভূমিকা নিচ্ছে হুম এখনকার আমাদের যে লিভিং স্ট্যান্ডার্ডস বলুন বা লিভিং যে হুম যে হুম সমস্ত প্যারামিটার্স গুলো রয়েছে তার মধ্যে। ইনফ্যাক্ট আমাদের মতন মানুষেরা যারা কিনা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করেই মূলত বেঁচে রয়েছে, যেহেতু হুম আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের ক্ষেত্রেও এটা একটা বড় বিষয়।
তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও কি আপনার মনে হয় যে সোশ্যাল মিডিয়া বা এই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো এগুলো একটা কোথাও গিয়ে দায়ী যে মানুষকে নিঃসঙ্গতা বা মানুষের মানসিক স্বাস্থ্য নষ্ট করার ক্ষেত্রে? কিছুটা অংশ তো অবশ্যই, কিছুটা অংশ অবশ্যই, কারণ একটা কি বলুন তো, মানে যেটা আমরা দেখি, বিশেষ করে এটা আমি বলছি যাদের একটু বয়সটা কম, হুম হ্যাঁ, হুম যাদের একটু বয়সটা বেশি, দেখুন এটাও হয়তো নির্ভর করে যে কত অল্প বয়স থেকে তারা এইসব মিডিয়াম গুলোর প্রতি এক্সপোজড হচ্ছে। হুম এখন ধরুন যার বয়স বয়স 50, তাকে তাকে কিন্তু পুরো তার মোটামুটি বয়ঃসন্ধি থেকে শুরু করে যৌবনের একটা স্টেজ অবধি তাকে কিন্তু এইসব কিছু ডিলই করতে হয়নি। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো সে কোনোভাবে একটা এগুলোর প্রকোপ থেকে কিছুটা বেঁচে গেছে বললেই চলে। হ্যাঁ, সেক্ষেত্রে তাদের শুরুর সময়কালটা ছিল মানে না, হ্যাঁ, সেই এটা ছিল না, প্রভাবটা এবং ছিল না। তারা অনেকটা মেন্টালি স্ট্রং ছিল যে হ্যাঁ, হ্যাঁ, জায়গায়। হ্যাঁ, মানে সাইকোলজির ভাষায় আমরা যেগুলোকে বলি না যে ডেভেলপমেন্টাল ইয়ার্স, মানে হুম যেই হুম যেই সময় মানুষের সবচেয়ে বেশি বিকাশ, বৃদ্ধি এবং হুম গ্রোথটা হয়, সেই সময়ের এক্সপোজারটার যে প্রভাবটা না, হুম সেটা বোধহয় সবচেয়ে বেশি ক্ষতিকারক। এটা 1 নম্বর। হুম 2 নম্বর হচ্ছে কি, ওই সময় না আমরা অনেক বেশি, যেটা আমরা ইংরেজিতে বলি না গালিবল, যে সবকিছু খুব সহজে বিশ্বাস করে ফেলা। হুম হুম যা কিছু আমি দেখছি সেটাকেই ফেস ভ্যালুতে আমি বিশ্বাস করে নিচ্ছি। হুম তো যেটা আমরা অনেক সময় ভুলে যাই, যে সোশ্যাল মিডিয়ায় মানুষ যেটা পোস্ট করে, ধরুন আমি আজকে একটা খুব প্রেমসূচক একটা পোস্ট করলাম আমার স্বামীর সাথে কি আমার পার্টনারের সাথে, দ্যাট ইজ আ প্রজেক্টেড হ্যাপিনেস। রাইট। নিশ্চয়ই আমার বছরের প্রত্যেকটা দিন ওরকম কাটে না, একদমই নয়। তাই না? হুম যে ধরুন এরকমও নিশ্চয়ই দিন আছে যখন আমার পার্টনারের সাথে চুলোচুলি ঝগড়া হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, হুম যে মুখ দেখা দেখি বন্ধ হচ্ছে, রাগ করে আমি আমার মা বাবার বাড়ি চলে গেলাম, বা সে তার বন্ধুদের হুম সাথে কোথাও চলে গেল। কিন্তু এগুলো কি আমরা পোস্ট করি? করি না। এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু মানুষ কিন্তু ওটাই বিশ্বাস করে, বিশেষ করে যাদের সেক্ষেত্রে বয়সটা আমি একটু জাস্ট কম। আপনাকে এখানে একটু কাটছি। হুম সেক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা বিষয় যেটা আমরা আমাদের হয়তো হেসে বা আমাদের একটা মানে হুম, কোথাও গিয়ে সেটা লোক দেখানো একটা আনন্দ দেখিয়ে আমরা সেটা পোস্ট করছি, একদম। পরের দিনই আমাদের কার্যত সেটা চুলোচুলির পর্যায়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, সেই যে আগের দিনের যে পোস্টটা আমি করেছি, হ্যাঁ, আমি আমার চেতন বা অবচেতন মনেও সেই পোস্টটা তো আমি বারবার দেখছি, সেখানে কত একদম। লাইক হচ্ছে, কত রিচ হচ্ছে, সমস্ত হুম কিছু আমি দেখছি। হুম কোথাও গিয়ে সেই জায়গাটাও কি একটা মানসিক অবসাদ তৈরি করে দিচ্ছে পরের দিন যখন এই সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে? হতে পারে যে সেখানে আমার তখন মনে হয় যে তার মানে তো এইটা মিথ্যে ছিল, হুম তার মানে এইটা এইটা হুম কি সত্যি ছিল না, হুম এরকম একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হতেই হুম পারে। হুম আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট জায়গা, সেটা হচ্ছে যেটা আপনি বললেন যে এটা কি হুম একটা কারণ হতে পারে, হুম সেটার একটা আরেকটা কারণের জায়গা হচ্ছে এই যে ভ্যালিডেশনের জায়গাটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, হুম যে আমি আজকে খুব ভালো করে সাজলাম গুজলাম, আমার নিজের আয়নায় দেখে নিজেকে ভালো লাগছে কিনা, হুম সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে আমি এটার জন্য কতগুলো লাইকস বা কমেন্টস পাচ্ছি। হ্যাঁ তার উপর আমার কিন্তু আত্মবিশ্বাসটা নির্ভর করছে। হ্যাঁ, তো হুম এটাও তো একটা খুব প্রবলেম্যাটিক দিক, যে কারণে দেখবেন যে এই যে আমাদের এখন যেটা হয়ে গেছে, এই যে ধরুন আমি একটা কিছু পোস্ট করেছি, 10 মিনিট অন্তর অন্তর রিফ্রেশ করে হ্যাঁ পেজটা গিয়ে হুম দেখা। হুম তো হুম এটা আমি কেন করছি? আমি দেখতে চাইছি যে আচ্ছা কতগুলো লাইক হলো, কতগুলো কমেন্ট হলো। হুম যেদিন আমার দিনটা খুব খারাপ কাটছে, ওটা একটা পদ্ধতি হয়ে দাঁড়াচ্ছে যে আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণের জন্যই সই, ওটা করলে আমার কিছুক্ষণের জন্য তো ভালো লাগবে, কিছুক্ষণের জন্য হুম তো আমি ভুলে থাকতে পারবো। হুম আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জায়গা হয়ে গেছে, এটার বলতে পারেন ক্ষতিকারক দিক, যেটার একটা এখন নতুন টার্ম বেরিয়েছে না, ডুম স্ক্রলিং। ইয়েস। যে এই হুম যে ইনস্টাগ্রামে বা ফেসবুকে হুম এই শর্ট কন্টেন্ট, হুম 20 সেকেন্ডের হুম কন্টেন্ট, হুম 30 সেকেন্ডের কন্টেন্ট, কি খুব বেশি হলে 40 সেকেন্ডের কন্টেন্ট, একদম। হুম এটাই একটার পর একটা এই যেরকম স্ক্রোল স্ক্রল করে 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 যাওয়া। করে করে হুম আমি দেখে যাচ্ছি। এবং মজার ব্যাপার হচ্ছে ওটাতে না আমি পুরোপুরি অ্যাবজর্বড হয়ে যাচ্ছি, কিন্তু ওটাতে কত সময় কেটে যাচ্ছে আমি জানি না। যে হয়তো কেউ হুম ওটা স্ক্রোল করতে শুরু করলো যখন, তখন রাত 10টা, তখন সে শুতে গেছে, যখন সে স্ক্রোলিংটা বন্ধ করলো তখন হয়তো 12:30। তো এটাও হচ্ছে, কিন্তু এটা আমরা বহু ভীষণ ক্ষেত্রে ভাবে হচ্ছে। এবং দেখছি। এটা কি আমরা মানে এই পার্টিকুলার জায়গায় আমি যদি বলি বা যতটা দেখেছি নিজেদের বাড়ির ক্ষেত্রেও বা আশপাশের ক্ষেত্রেও দেখেছি, এই স্ক্রলিংটা এবং এই পার্টিকুলার যে রাতের সময়কালটাতে এখানে কি কোথাও গিয়ে বর্তমান প্রজন্ম বা জেনজি বা এদের তুলনায় বয়স্ক যারা রয়েছে, মানে যারা হুম 50 হুম বা 60+, হুম তারা কি বেশি আটকা পড়ে যাচ্ছে এই পার্টিকুলার জায়গাটাতে? হুম, এটা বলাটা মুশকিল। আমার মনে হয় দুটো ক্যাটাগরি আটকা পড়ছে। হতে পারে তাদের কন্টেন্টের প্রকৃতিটা একটু আলাদা।
হুম যে ধরুন আজকে যে যার বয়স কম, সে হয়তো ইনস্টাগ্রামে সেই সময়টা কাটাবে, হ্যাঁ, হুম বা ফেসবুকে সেই সময়টা কাটাবে, বা এখন তো আরেকটা নতুন ব্যাপার হয়েছে যে চ্যাট জিপিটি বা এআই হচ্ছে প্রেমিক বা প্রেমিকা। ইয়েস হ্যাঁ, ইয়েস যে হুম একাকিত্বর জায়গাটা এমন জায়গায় চলে গেছে হুম যে চ্যাট জিপিটি বা এআই বা জেমিনাই এরা হচ্ছে প্রিয় বন্ধু। প্রিয় বন্ধু। হুম, কারণ তারা কোনোভাবে তো আপনার কথার কোনো কন্ট্রাডিক্ট করবে না, এক্স্যাক্টলি, এবং আপনার কথার কোনো এখানে কোথাও না বিরুদ্ধাচার কোথাও করবে গিয়ে না। যখন তারা এই চ্যাট জিপিটি বা এই যে হুম, যে সমস্ত এআই গুলো রয়েছে সেখানের যে কথাগুলো তারা শুনছে, তারা তো নিজেদের মনের হুম, কথাটা সেখান থেকে শুনতে পাচ্ছে এবং তারা যেটা চাইছে সেটাই সেখান থেকে রিপ্লাইটা আসছে। হ্যাঁ, হ্যাঁ, বাস্তব জগতে তারা যখন পৌঁছচ্ছে তখন সেখানে যখন কোনো ক্ষেত্রে ডিনায়াল শুনছে, সেটাই বড় রকম হ্যাঁ, একটা মানসিক অবসাদের হ্যাঁ। কারণ হয়ে দাঁড়াচ্ছে। শুধু তাই না, একটা না ট্রাস্ট মিসট্রাস্টের জায়গা তৈরি হচ্ছে। হুম অনেক সময় আমাদের ক্লায়েন্টরা আমাদের এসে বলেন যে মানুষের থেকে তো এআই অনেক ভালো, হুম মানুষের থেকে এআই অনেক বেশি কনসিস্টেন্ট, রিলায়েবল। হুম আমি এআই কে তো সবসময় অ্যাভেলেবল পাচ্ছি, এক্স্যাক্টলি হ্যাঁ আমার পার্টনারকে বা বন্ধুকে তো সবসময় অ্যাভেলেবল পাচ্ছি না। হুম হুম আমার একটা মেসেজের সে হয়তো এই যে সিন জোন করে দিল। ইয়েস আজকালকার হুম যে প্রজন্মটা, এরা ভীষণ লেবেল কেন্দ্রিক, সবকিছুর হুম দেখবেন আলাদা একটা নাম আছে, লেবেল আছে। তো আমাকে ঘোস্ট করে দিল, আমাকে সিন জোন করে দিচ্ছে, তো আমি তো তখন নেগলেক্টেড ফিল করছি, আমি ফিল হুম হুম করছি যে আমাকে এসে উপেক্ষা করছে, আমাকে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু এআই তো তক্ষুনি তক্ষুনি আমার যখন দরকার, আমার যখন মন খারাপ, আমার যখন মনে হচ্ছে একটু আমার সাথে কেউ কথা বললে ভালো হয়, সে তো তক্ষুনি থাকছে। থাকছে তো সঙ্গে। তাহলে তাকে আমার অনেক বেশি রিলায়েবল লাগছে, এক্স্যাক্টলি কনসিস্টেন্ট হুম। লাগছে রক্ত মাংসের মানুষের থেকে। আপনি নিজে এরকম ধরনের কোনো কেস স্টাডি পেয়েছেন, যেহেতু আপনি হুম, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, হুম, আপনি হুম। তো বহু পেশেন্ট আপনি পান হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে। পেয়েছি তো। এখন যেটা আরেকটা ব্যাপার হয়েছে যে ওরা অনেক সময় যেটা মনে করে যে ধরুন আমার আজকেই মন খারাপ হচ্ছে, হ্যাঁ, মানে এটা আমি একটু অল্প বয়সের হ্যাঁ ক্যাটাগরিটার কথা বলছি। এটা নিশ্চয়ই মানে এআই এর প্রতি এতটা নির্ভরতা নিশ্চয়ই যাদের বয়স একটু বেশি তাদের নেই, কারণ হুম তারা অতটা না এখনো ঠিক অতটা পটু হয়ে ওঠেনি যে এক্স্যাক্টলি এআই কে হুম ঠিক আমি কি প্রম্পট দেব, হুম কিভাবে হুম কথা বলবো বা কিছু। কিন্তু এরা যেহেতু সব কাজে, ধরুন গবেষণার কাজে, পড়াশোনার কাজে, একটা প্রজেক্ট রেডি করার কাজে, সব কাজে যেহেতু ইউজ করে, এরা অনেক বেশি পটু। তো অনেক সময় যেটা হচ্ছে যে ধরুন যখন আমার সঙ্গে সঙ্গে খারাপ লাগছে, তখন তো আমি আর কোনো থেরাপির অ্যাপয়েন্টমেন্ট পাবো না, হুম তখনই কোনো কাউন্সেলিং এর অ্যাপয়েন্টমেন্ট পাবো না, বা যেটা বললাম বন্ধুরা অ্যাভেলেবল নয়, বা হুম বন্ধুরা হুম বিরক্ত হতে পারে, বা বন্ধুদের সেই বিরক্তিটায় আমার আরো খারাপ লাগতে পারে। তখন তক্ষুনি আমার যদি কোনো রকম কোনো হেল্পের দরকার হয়, কোনো হুম অ্যাডভাইসের দরকার হয়, যে আচ্ছা আমার বয়ফ্রেন্ড না আমার সাথে এরকম এরকম বিহেভ করছে, তোমার কি মনে হয় এটা কেন করছে, ও মানে কি আমার সাথে সেই চিট করছে? সমস্যাটাও তারা চ্যাট জিপিটি কেই জিজ্ঞেস করছে। একদম, হুম, একদম, একদম। এটা এখন একটা ভীষণ কমন ফিনোমেনা হয়ে এবং গেছে। এটা তো খুব বিপজ্জনক। একদমই বিপজ্জনক। মানে এটা একটা খুব ইমোশনাল ডিপেন্ডেন্স বা হুম মানসিক হুম নির্ভরতার জায়গাও তো তৈরি হয়ে হুম যাচ্ছে না হুম এআই এর প্রতি, যে এরা বলছে যে আচ্ছা ও যদি মানুষ হতো তাহলে কত ভালো হতো। এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ, তো যেটা হয়তো মানে আমাদের অনেক ওই সায়েন্স ফিকশন উপন্যাসে বা গল্পে যে জিনিসগুলো আমরা আগে পড়তাম, হুম যে একজন রোবট তার উপর নির্ভরতা হ্যাঁ চলে হ্যাঁ। আসলো, বায়ো হয়ে আসলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই যুগে হচ্ছে। সেই সময়কার সেই সায়েন্স ফিকশনটা এখন ওর হাতে কলমে এরা একদম পাচ্ছেই। বাস্তবে হুম। হচ্ছে। এক্ষেত্রে মানে এত সমস্যাগুলো এই জায়গা থেকে দেখতে পাচ্ছি, হুম। এই জেনারেশন এই সমস্যাগুলো থেকে বেরোবে কিভাবে? আসলে দেখুন, এই যে ধরুন আপনি যে দুটো ঘটনা, যে ঘটনা দুটো দিয়ে আজকে হুম আমাদের কথাটা শুরু হলো, হুম এই যে যেমন যে ধরুন আপনি যদি এজ ব্র্যাকেটটা দেখেন না এবং কনটেক্সটটা দেখেন, ঘটনাটা হয়তো এক, দে হ্যাভ বোথ ডাইড বাই সুইসাইড। আমরা হুম এখন কমিটেড সুইসাইড তো আর বলি না, যেহেতু হুম আত্মহত্যা বা সুইসাইড, আত্মহনন, এটাকে ডিক্রিমিনালাইজ করে দেওয়া হ্যাঁ হয়েছে। হ্যাঁ। ফলে এখন এই শব্দবন্ধটার মধ্যেও একটা পরিবর্তন এসছে। পরিবর্তন এসছে হুম। কিন্তু দুজনের এজ ব্র্যাকেটটা খেয়াল করে দেখুন একদম আলাদা। হ্যাঁ, এক্স্যাক্টলি হ্যাঁ। সায়নী চক্রবর্তী বোধহয় 21 বা 22 বছর বয়স। অ্যাপ্রক্স ওরকমই হ্যাঁ, হুম হ্যাঁ। এবার ওর ক্ষেত্রে যেটা হতে পারে, মানে যেটা ওই আপনি ওই এজ ব্র্যাকেটটার কথাই বিশেষ করে জিজ্ঞেস হুম করছেন, হুম আমাদের না 21-22 বছরেও ব্রেনের পুরোপুরি ডেভেলপমেন্ট হয় না। বিশেষ করে যেই এরিয়াটা ডেভেলপমেন্ট হয় না সেটাকে আমরা বলি প্রিফ্রন্টাল কর্টেক্স, মানে চোখের পেছনে হুম আর এই কপালের হুম জায়গাটা ব্রেনের। হ্যাঁ, এই জায়গাটাই কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যানিং, প্রবলেম সলভিং, ইভেন ধরুন ইম্পালস কন্ট্রোল, আমার হুম কোনো কিছু একটা খুব ইম্পালসিভলি ইচ্ছে করছে, হ্যাঁ, এবার সেটা ধরুন আত্মহননও হতে পারে,
হ্যাঁ, হুম। সেটা ধরুন একটা ইম্পালসিভ শপিংও হতে পারে, হুম। কারোর সাথে একটা ইম্পালসিভলি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লাম, সেটাও হতে পারে, একদম। কারোর সাথে হুম। হুম। ইম্পালসিভলি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে ফেললাম, হুম। সেটাও হতে পারে। তো এই যা কিছু ইম্পালসিভ আমার ভেতর থেকে আসছে তখনকার মতো, সে কন্ট্রোল করার ক্ষমতাটাও তার মানে এদের মধ্যে সীমিত। একদম, হ্যাঁ। কারণ এই এরিয়াটা ডেভেলপই করছে 25 বছর বয়স অব্দি। ওকে। ফলে এই যে যেটাকে আমরা ইংরেজিতে বলি রিস্ট্রেন্ট, নিজেকে হুম। একটা কোনো কিছু থেকে নিয়ন্ত্রণ করা, হুম। হ্যাঁ, হুম। কন্ট্রোল করা, প্ল্যান করা, প্রবলেম সলভ করা, র্যাশনালি ভাবা, যা হুম। কিছু ভাববো যুক্তিসম্মতভাবে ভাবা, ইমোশনের দ্বারা ধাবিত না হওয়া, হুম। এই টেন্ডেন্সিগুলো অবশ্যই তখন তাদের মধ্যে অতটা ডেভেলপ করবে না। তো ইমোশনাল রিডেন ওই বয়সটায় হওয়ার চান্সেস ওই জন্য অনেক বেশি। এক্স্যাক্টলি, মানে হ্যাঁ, বয়ে যাওয়া যেটাকে হ্যাঁ, বলা হয় হ্যাঁ, সেই হ্যাঁ, জায়গাটা হ্যাঁ। অনেকটা বেশি। এক্ষেত্রে মানে এই পার্টিকুলার বিষয়ের উপরে আরেকটা প্রশ্ন আমার যেটা মাথায় আসছে, সেটা হলো এই জেনারেশনটা দেখবেন কথায় কথায় বলে না যে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, আমি ডিপ্রেসড হয়ে গেছিলাম, আমার ডিপ্রেশন এসে গেছিল। হুম। ওরা ডিপ্রেশন শব্দটাকে কোথাও একটা মানে শব্দবন্ধ হিসেবে ওদের লাইফের ব্যবহার সঙ্গে, মানে করছে, যেরকম হ্যাঁ। ওদের লাইফে বেশ কয়েকটা এরকম ধরনের শব্দ যেগুলো কিনা ওরা ব্যবহার করে সবসময়ের জন্য, তার মধ্যে ডিপ্রেশনে চলে গেছিলাম এই ব্যাপারটা ওদের মধ্যে থাকে। হুম। ইনফ্যাক্ট একজন, আমি নিজেই ফলো করি, একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে, 24-25 বছরের একটি মেয়ে, সে হুম। আহ, বাইরে মানে পশ্চিমবঙ্গের বাইরে সে তার একটা হোমস্টে তৈরি করেছে, সেটা সে চালায়। হুম। 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 হ্যাঁ, তো সেও আমি দেখছিলাম কথায় কথায় আমি গত 1 মাস ধরে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, হুম। আমি ডিপ্রেশনে থেকে এই সমস্যাটা, হুম। এই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, ওরা সেটা ফিল করছে, বাট হুম। দে ডোন্ট নো হাউ টু কাম আউট অফ দিস। হুম। 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 এই জায়গাটা কিভাবে এরা মেটাবে? আচ্ছা, এইখানে না দুটো দিক আছে। একটা হচ্ছে দেখুন, যতজন বলছে, আপনি যেটা হুম। পয়েন্ট আউট করলেন এটা একদমই ঠিক। ওই যে আমি যেটা বলছিলাম, এরা না লেবেল গুলো শিখে গেছে, এক্স্যাক্টলি, এই সেটাই। শব্দগুলো হুম। শিখে গেছে। হুম। যে ধরুন কেউ খুব সহজে বলে দিল আই ওয়াজ হ্যালুসিনেটিং। হুম। হ্যালুসিনেশন একটা কিন্তু খুব সিভিয়ার একটা সাইকোলজিক্যাল সিম্পটম, সাইকোলজিক্যাল সমস্যা। হুম। এবং সেটা সমস্ত সাইকোলজিক্যাল কন্ডিশনে হয়ও না। হ্যাঁ। ফলে এটা ধরুন আজ আমি সুস্থ আছি, ঠিক আছি, একদম সব দিক থেকে আমি ঠিক আছি, হঠাৎ আমি কালকে যদি না আমি কোনো সেরকম কোনো হয় না হ্যালুসিনোজেন হুম। ড্রাগসও হয়, হুম। হুম। এরকম কোনো কিছুর প্রভাবে যদি না হয়, হুম। এরকম হওয়ার কথা না যে আমি এখন আজকে একদম ঠিক হুম। আছি, কালকে হঠাৎ আই এম হ্যালুসিনেটিং। হুম। তো একটা ব্যাপার হচ্ছে কি যে এরা না অনেক সময় যেটা হয় যে হ্যাঁ, কিছু মানুষ হয়তো সত্যিই ডিপ্রেসড, সেটা একদমই আমরা ডিনাই করার জায়গা নেই, কারণ আপনি হুম। জানেন এখন তো সত্যি ডিপ্রেশনের হার আমাদের দেশে খুব বেশি। খুব বেশি। হ্যাঁ, হুম। যে মোটামুটি প্রতি 5 জনের মধ্যে একজনের থেকে দুজনের হুম। তাদের জীবৎকালে ডিপ্রেশন হতেই পারে। এটা হুম। হচ্ছে আমাদের ভারতবর্ষের এখন স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, কিন্তু সেটা ছাড়াও এরকম অনেকেই আছেন হয়তো যারা না এই টার্মগুলো খুব লুজলি ব্যবহার করে। এক্স্যাক্টলি, হ্যাঁ, হ্যাঁ। যে আমি হয়তো হয়তো আমার 3-4 দিন মন খারাপ ছিল, হুম। আমি হয়তো ঘর থেকে বেরোইনি, হুম। বা আমার হয়তো ঠিক কাজের এনার্জি আসছিল না। হুম। হুম। হ্যাঁ, তো সেইটাকে আমি হয়তো বলে দিলাম যে আই এম ডিপ্রেসড। হুম। হ্যাঁ, তো প্রথম কথা, হয়তো আমাদের একটু এগুলোর প্রতি একটু দায়িত্বশীল হওয়া উচিত। কেন? সেই কারণ দায়িত্বটা কার, মানে বাড়ির প্যারেন্টসদের নাকি হুম, তাদের নিজেদেরও দায়িত্বশীল হওয়াটা? নিজেদেরও এবং বাড়ির হুম। প্যারেন্টসদেরও। হুম। ধরুন বাড়ির প্যারেন্টসদেরও যদি মনে হয় যে হুম। আমার ছেলে মেয়ে বা সন্তান তার হুম। মানে হাবভাবে আমি অনেকটা পরিবর্তন দেখছি, সে হুম। মানে যতটা হাসতো, একটা সোশ্যালাইজ করতো, একটা হুম। সামাজিকতার মধ্যে হুম। থাকতে পছন্দ করতো, আমাদের সাথে এসে কথা বলতো, হুম। হাসতো, খেলতো, তার পছন্দের জিনিসগুলো করতো, সেই সব কিছু থেকে সে নিজেকে গুটিয়ে নিচ্ছে, হুম। নিজেকে আলাদা করে নিচ্ছে। তাহলে নিশ্চয়ই প্যারেন্টসদের সেটা দেখা উচিত যে কি হয়েছে, কি ব্যাপার, হুম। তাদের সেটা নিয়ে হুম। কনসার্ন হওয়া উচিত। কনসার্নটা অবশ্যই এটা হওয়া উচিত না যে লোকে কি বলবে, যে এক্স্যাক্টলি, আমরা হ্যাঁ। আজকে হুম। কোনো সাইকিয়াট্রিস্ট বা থেরাপিস্টের কাছে চলে গেলে আমার সন্তানকে পাগল বলে দাগিয়ে দেওয়া হবে, হুম। সেইটা কনসার্ন হবে, নাকি এটা কনসার্ন হবে যে না, ওর বোধহয় সত্যিই কিছু একটা সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে, ওকে কোথাও একটা নিয়ে যাওয়া দরকার যেখানে এই সমস্যাগুলো অ্যাড্রেসড হুম। হবে। সেটা তো প্যারেন্টসের দায়িত্ব। হুম। আর এদেরও দায়িত্ব যে ধরো মানে ধরে নিন যে আজকে যে জাস্ট এই লুজলি 5 দিনের স্যাডনেসটাকে ডিপ্রেশন হিসেবে লেবেল করছে, এর মাঝখানে হয়তো যারা সত্যিকারে ডিপ্রেস তারা অনেক সময় হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে। হুম। হয় না যে ধরুন আজকে যদি এতই লুজলি ব্যাপারটা ব্যবহার হয়, হুম। হ্যাঁ, হুম। তাহলে ধরুন মানে আজকে ধরুন আমরা কি এত সহজে বলি যে আমার ক্যান্সার হয়েছে?
আমার ফিল হচ্ছে যে আমার ক্যান্সারের সিমটমস আছে, তাহলে সেক্ষেত্রে তো আমরা ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিচ্ছি। একদম, যতক্ষণ না হ্যাঁ। আমার রিপোর্ট সেরকম আসছে, হুম, যতক্ষণ না আমাকে কোনো কোয়ালিফাইড ডাক্তার বলছেন যে হুম, হ্যাঁ তোমার এই সমস্যাটা আছে, এই স্টেজে আছে, এনিথিং, ধরুন ফ্যাটি লিভার, আমরা এখন কথায় কথায় বলি না যে বাবা ফ্যাটি লিভার তো এখন সবার হয়, ফ্যাটি লিভার এখন খুব কমন, কিন্তু ইজ দ্যাট জাস্ট ইট? তা তো না, ফ্যাটি লিভারের কোন স্টেজে ওটা আছে, এক্স্যাক্টলি, হ্যাঁ, সেটা গ্রেড 1 হতে পারে, গ্রেড গ্রেড ওয়ান 2 হতে, হতে পারে। গ্রেড টু হতে হুম, পারে, গ্রেড থ্রি হতে পারে, হুম, সেটা নন অ্যালকোহলিক না অ্যালকোহলিক, এক্স্যাক্টলি, অনেক হ্যাঁ, ব্যাপার হ্যাঁ, আছে তার মধ্যে। তো ঠিক সেরকম যে এই দায়িত্ববোধটা হয়তো এমনিও আসার উচিত, যে আনটিল অ্যান্ড আনলেস আমাকে কেউ বলছে যে দিস ইজ ইয়োর ডায়াগনোসিস, তুমি হুম, সত্যি অবসাদে ভুগছো, বা আমি অবসাদের, আজকাল যেটা চ্যাট জিপিটি বা এআই থাকার তো একটা ভালো দিকও আছে, হুম, যে আমাদের সমস্ত ইনফরমেশন আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি, সহজে পাচ্ছি। হ্যাঁ। এবার তার মধ্যে মিস ইনফরমেশনও আছে, হুম, সবটাই যে সঠিক হুম, ইনফরমেশন তা তো না। ডাক্তারের রিপ্লেসমেন্ট তো এই হতে পারে না, এটা হতে পারে না। বা হুম, থেরাপিস্টের রিপ্লেসমেন্ট এই হতে পারে না। হুম, তো তাহলে আমি তাও যদি আমার মনে হয় যে অনেকটাই কিন্তু এর সাথে মিলে যাচ্ছে, হুম, তাহলে আচ্ছা লেট মি অ্যাড্রেস ইট, আমার সেইটার এক্স্যাক্টলি, একটা হুম, ডায়াগনোসিস হোক, এটা ডিটেক্ট হোক যে আমার মধ্যে এই সমস্যাটা আছে, তবে আমি বলি। কিন্তু আমি যখন লুজলি হুম, এই টার্মগুলোকে ব্যবহার করছি, তখন হয়তো কোথাও একটা না, এইটা কোথাও ডাইলিউট হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে ব্যাপারটা খুব যতটা, হালকা হয়ে হ্যাঁ, যাচ্ছে ব্যাপারটা সিরিয়াস সেই। ভাবে নেওয়া হুম, উচিত। হুম, কারণ এই যে অনিক দত্তের ক্ষেত্রে তো আমরা জানতে পারলাম যে উনি হুম, বহুদিন অবসাদে ভুগছিলেন হ্যাঁ, এবং অবসাদে চিকিৎসার মধ্যে ছিলেন, এক্স্যাক্টলি, তাই হ্যাঁ, না? তো আজকে ধরুন আজকে এই কেস, আর ধরুন এমন কেউ যে 5 দিন মন খারাপ ছিল সেটাকে ডিপ্রেশন হিসেবে হুম, লেবেল করছে, এই দুটোকে তো আমরা এক দুটোকে সমান জায়গায় করা রাখতে যায় না। পারি না। আরেকটা ব্যাপারে এই পার্টিকুলার, মানে আমি এখন জেনজি এর কথা বলছি, এর পরবর্তী সময় আমরা অন্য বিষয়গুলো নিয়ে আসবো। তো হ্যাঁ, জেনজি এর যখন কথা বলছি আমরা, হ্যাঁ, হ্যাঁ, এই জেনজি এর একটা সব থেকে বড় সমস্যা যেটা দেখা যায়, ওরা একটা পার্টিকুলার জিনিসের উপরে কনসেন্ট্রেট করতে পারে না। বি ইট চুজিং দেয়ার লাইফ পার্টনার, বি ইট চুজিং দেয়ার ফ্রেন্ডস, বি ইট চুজিং সামবডি যে কিনা মানে তাকে গাইড হিসেবে পছন্দ করতে পারে বা তার সঙ্গে থাকতে পারে। ইভেন ওয়েন ইট কামস টু টিচার্স অ্যান্ড অল, হুম, সেক্ষেত্রেও তারা কারোর একজনের ওপরে গোটা বিষয়টাকে নির্ভরশীলতা, আমাদের ক্ষেত্রে যেরকম আমরা দীর্ঘদিন ধরে হুম, আহ, এই জিনিসের উপর যে একটা কোনো জিনিস পেলে পরে সেটা নিয়েই আমরা দীর্ঘদিন ধরে খুশি থাকতে পারতাম। হুম, 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 কোথাও গিয়ে ইভেন যদি নিজেদের কথাই বলি, একটা ল্যাপটপ হয়তো কিনেছি, সেটা হয়তো 7 বছর, 8 বছর, 10 বছরও চালিয়েছি। চলছে, হ্যাঁ, এখন 1 বছরেই হয়তো আবার তার চেঞ্জ হয়ে আপগ্রেডেড গেল, কিছু হ্যাঁ, চাই। হ্যাঁ, এটা কি কোথাও গিয়ে একটা মানসিক সমস্যা? মানে এটা কি মানসিক একটা স্টেজ যেটা কিনা দিস নিডস টু বি অ্যাড্রেসড? হুম। মানে এটা না বেশ এটার শিকড়টা বেশ গভীর, হ্যাঁ, হুম, মানে আমি যেটা বলার চেষ্টা করছি, এটাকে তো আমরা আইসোলেটেড ভাবে দেখতে পারবো না। হুম, এই যে আপনি বললেন জেন জি, তাহলে হুম, জেন জি কারা? যারা প্রায় জন্ম থেকেই এইসব ডিজিটাল ডিভাইস হ্যাঁ, পাচ্ছে। হুম, ফলে এই প্রবলেমটা না, এটা রুটটা বা শিকড়টা হচ্ছে কগনিটিভ, মানে হুম, এই যে আমাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং হুম, তার সাথে সাথে নানান যে প্রসেসগুলো আছে, যে হুম, পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে আমরা যে কোনো জিনিস পারসিভ করি বা হুম, প্রসেস করি, হ্যাঁ, অ্যাটেনশন, হুম, পারসেপশন, থিঙ্কিং, প্রবলেম সলভিং, হুম, পেশেন্স, হ্যাঁ, একদম, হুম, কোনো কিছু টলারেট করার ক্ষমতা, সেই হুম, টলারেট করার যে সীমাটা সেটা ঠিক কোথায় থাকবে, এই সমস্ত কিছুই কিন্তু নির্ভর করছে আমি ছোটবেলা থেকে কিরকম এক্সপোজার পাচ্ছি তার উপর। হুম, হ্যাঁ, তো এবার তারা এই ডিজিটাল ডিভাইসে ছোটবেলা থেকে এক্সপোজড, হুম, আপনি দেখবেন এটা খুব কমন দৃশ্য, হ্যাঁ। হুম, হুম, আপনি ধরুন কোনো ক্যাফেতে গেলেন, রেস্টুরেন্টে গেলেন, সেখানে দেখবেন দুই মা, তারা নিজেরা গল্প করছে, হুম, দুই বাচ্চা পাশে বসে আছে, দুজনের হাতেই কিন্তু একটা একটা মোবাইলে তারা গেম খেলছে। হ্যাঁ, তারা কিন্তু দুজন নিজেদের সাথে কোনো ইন্টারাকশন করছে না, হুম, নিজেদের মধ্যে তারা কোনো খেলা খেলছে না। এক্স্যাক্টলি সেটাই। হুম, ইভেন হাজবেন্ড ওয়াইফ দুই বাচ্চাও যখন যাচ্ছে, হুম, হাজবেন্ড তার ফোনে ব্যস্ত, হুম, ওয়াইফ তার ফোনে ব্যস্ত, হুম, এবং দুই বাচ্চা তার তার ফোনে ব্যস্ত। একদম, বা ওই যে সেই হুম, বড় বড় যে হেডফোন গুলো হয়, হুম, হুম, সেই হেডফোন গুলো লাগিয়ে হুম, কেউ নিজের মতো মিউজিক শুনছে, কিছু শো দেখছে। হুম, ডিসকানেক্টেডনেসটা ভাবুন, এক্স্যাক্টলি। এবং তাই না? এখানে কোথাও গিয়ে মানে যেটা আমাদের হুম, জেনারেশনের সময় হতো, যে বাবা মায়েরা বসে থাকতো, আমরা হুম, কখন ফিরবো, একসঙ্গে খাওয়া দাওয়া করার খাওয়া দাওয়া করা একটা, করা। বা ছুটির দিনে একসঙ্গে,
এরা কখনোই সেই জিনিসটা করে না, এবং এরা নিজেদের মতন প্রত্যেকের ঘরে শুরুর হুম থেকেই মানে হুম ইনফ্যাক্ট বোধহয় ছোটবেলার থেকে এরকম হয় যে বাচ্চাটিকে একটা আলাদা ঘরে রাখা হচ্ছে, হুম বাবা মা আলাদা থাকছে, এটা শুরুর থেকে তাদেরকে মানে অর্থাৎ শুরুর থেকেই কি বাবা মায়েরা এদেরকে আলাদা করে দিয়ে তাদেরকে একা করে দেওয়ার একটা প্রবণতা হচ্ছে, মানে এটা এখনকার জেনারেশনের হুম কথা হুম বলছি। হুম হুম। তো সেই জায়গাতে কোথাও কি এই সমস্যাটা মেটানো খুব জরুরি আগে? আসলে কি বলুন তো, এটাও না একটা ওই শাখের করাতের মতো ব্যাপার, হুম বুঝলেন তো? হুম কারণ ধরুন আমি বাচ্চাকে আলাদা করলাম না, আমি হুম বাচ্চাকে আমার সাথেই একই ঘরে রাখলাম, এ হুম করলাম। হুম এবার তারও আবার দুটো দিক আছে। হ্যাঁ, একটা দিক এদের হচ্ছে মধ্যে আলোচনার ক্ষেত্রে যদি কোনো নেগেটিভ আলোচনা করে তার ইম্প্যাক্ট সব হতো। তো শুনছে সে, হুম সবেই সে হুম এক্সপোজড হচ্ছে, সেটা একটা। 2 নম্বর, তার মা বাবার প্রতি নির্ভরতাটা কাটতে আরো সময় লাগবে। হুম যে আমি না একটা অনেক বেশি বয়স অবধি একটা কুশনিং পাচ্ছি, একটা হুম কিন্তু সাপোর্ট পাচ্ছি, একটা ডিপেন্ডেন্সের জায়গা পাচ্ছি, হুম সেটা কিন্তু আমাকে আবার বাইরের অনেক ঘাত প্রতিঘাত সেগুলো ফেস করার জন্য তৈরি করছে না। হুম হুম সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে তার মানে যেটা না খুব প্রবলেম্যাটিক, কিন্তু দেখবেন আমাদের বাঙালি সমাজেও এটা খুব দেখা যায়, এবং পুরো ভারতীয় সমাজেই আপনি এটা দেখবেন, বিশেষ করে মাদের ক্ষেত্রে, যে হয়তো বৈবাহিক জীবনটা খুব একটা ভালো না, হুম তারা সেটা কম্পেনসেট করে বাচ্চার সাথে একটা খুব ওভারলি ডিপেন্ডেন্ট সম্পর্ক তৈরি করে। হ্যাঁ এটা কিন্তু খুব একটা হেলদি বা সুস্থ নয়। হুম বুঝতে পারছেন, যে একটা অনেক বড় বয়স অবধি আমার ছেলে তো আমি না খাইয়ে দিলে খায় না। এক্স্যাক্টলি হ্যাঁ, হ্যাঁ আমার ছেলেকে তো 1 গ্লাস জলও গড়িয়ে দিতে হয়, হুম ও এত নির্ভরশীল আমার প্রতি। হুম হ্যাঁ, হুম পরীক্ষার আগে যদি আমি ওকে খাইয়ে না দিই, তাহলে তো না খেয়ে পরীক্ষা দিতে চলে যাবে। হুম আপনি ভেবে দেখুন তাহলে, এই যে সন্তানকে মা বড় করছেন বা মা বাবা বড় করছেন, তার ডিস্ট্রেস টলারেন্স হঠাৎ করে ভীষণ ডেভেলপ করে যাবে? এটা তো হতে পারে না। একদমই যে তাই। তাকে ছোটবেলা থেকে শেখানো হচ্ছে যে তুমি শুধু তোমার পড়াশোনাটা করো, তুমি শুধু তোমার ক্যারিয়ার সামলাও, হুম বা তুমি গান বাজনায় ভালো, তুমি শুধু তোমার গান বাজনাটা সামলাও, বাকি সব আমরা দেখে নেব। আজকে হুম সে যখন হঠাৎ অফিসের স্পেসটাও তাকে সামলাতে হচ্ছে, হুম আবার ধরুন ফ্যামিলির রেসপন্সিবিলিটিসও তাকে সামলাতে হচ্ছে, আবার ইনভেস্টমেন্টও প্ল্যান করতে হচ্ছে, এক্স্যাক্টলি হ্যাঁ সেভিংসও প্ল্যান হুম করতে হচ্ছে, সে তো নাকানি চোবানি খাবেই। হ্যাঁ হ্যাঁ, ফলে সত্যি কথা বলতে গেলে আমরা না ওই আগের যুগের প্যারেন্টিংটাকে যতটা রোমান্টিসাইজ করি, হুম সবটাই যে সত্যি ভালো ছিল তা কিন্তু নয়। হুম তাই না? হুম এইটাও একটা খুব খারাপ দিক ছিল কিন্তু। আর হুম এই এখনকার জেনজির কথাতেও যদি আসি, আরেকটা যে শাঁখের করাত কেন বললাম, হুম অন্য সমস্যাটা কি হবে, তারা এসে বাড়িতে বলবে যে আমার বন্ধুদের তো আলাদা আলাদা রুম আছে, হুম হুম তারা তো আলাদা ঘরে শোয়, তাদের চয়েস মতো তাদের ঘরের রং হয়েছে, হুম তাদের চয়েস মতো তাদের ঘরে ওরকম যেমন টিভিতে দেখায়, শোতে দেখায়, হুম সেরকম বাংকার বেড আছে। এক্স্যাক্টলি হুম হ্যাঁ, সেরকম স্টিকার্স লাগানো আছে, গ্লো হুম স্টিকার্স, হুম চাঁদ তারা সেসব যেগুলো অন্ধকারে জ্বলবে। তা আমি কেন, আমার কেন আলাদা ঘর নেই? এক্স্যাক্টলি এই এই জায়গা থেকে আসি হলো গিয়ে যেখানে কিনা মানে একটা এই জেনারেশন মানে হুম হুম প্রেজেন্ট জেনারেশনের ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা দেখি হুম যে এখন সিঙ্গেল ফাদার বা সিঙ্গেল মাদারের একটা কনসেপ্ট খুব মানে প্রচন্ডভাবে সামনে এসেছে। হ্যাঁ হ্যাঁ এই সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদারের ক্ষেত্রে তাদের স্ট্রাগল স্টোরিটা আমরা দেখি, সেই স্ট্রাগল স্টোরিটাকে আমরা বিভিন্ন সময় প্রজেক্ট করি, আমরা হুম সেটাকে সামনে তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করি। হুম 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 এক্ষেত্রে সেই বাচ্চাটা কি মেন্টালি কিছুটা ইমব্যালেন্স থাকে মানে কম্পেয়ার টু? প্রভাবিত হয় কিনা? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আহ দেখুন, আচ্ছা আগের পয়েন্টটা একটা জিনিস হুম আমি বোধহয় একটু বলতে মিস করে গেলাম। হ্যাঁ sure, সেটা হুম হচ্ছে যে এই যে যখন আমরা এই জেনজির কথা হুম বলছি, হুম আরেকটা কি বলুন তো, আমরা যদি একটু জেনারেশনাল কম্প্যারিজন করি না, হুম হুম এটাও কিন্তু ঠিক, এরা অনেক বেশি অল্প বয়সে ইন্ডিভিজুয়েটেড এবং ম্যাচিওরও হচ্ছে। আপনি হুম যদি দেখেন, আপনাকে ধরুন যদি 7 বছর বয়সে জিজ্ঞেস করা হতো যে আপনার ফেভারিট কালার কি, আপনি হয়তো নাও বলতে পারেন। হ্যাঁ, যে এক্স্যাক্টলি কে হ্যাঁ জানে আমার হুম লালও ভাল লাগে, হলুদও ভাল লাগে, হুম 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 কালোও ভাল লাগে। হুম আপনি একটি 7 বছরের বাচ্চাকে এখন জিজ্ঞেস করুন, সে কিন্তু পরিষ্কার বলবে যে আমার এই রংটাই ভাল লাগে, বা হুম আমি এটাই খেতে চাই, বা হুম আমি আজকে এই জামাটাই পরবো, হুম বা আমি এই শোটাই দেখবো। হুম এটাও কিন্তু ঠিক যে প্রত্যেকটা জেনারেশনের সাথে সাথে না, এদের ওই যে একটা যেটা আমরা বলি যে ডিস্টিংটিভ যে একটা পার্সোনালিটি, হুম এবং তার সাথে সাথে নিজস্ব চয়েস, প্রেফারেন্স, হুম হুম ভালো লাগা মন্দ লাগা, এটাও কিন্তু অনেক অল্প বয়সে ডেভেলপ করে যাচ্ছে।
তো সেটাও একটা দিক আছে। হ্যাঁ, এবার এই প্রসঙ্গে যদি আসি, যেটা আপনি হ্যাঁ, সিঙ্গেল মাদার, single, সিঙ্গেল হুম, ফাদারদের কথা বলছিলেন, দেখুন একটা জিনিস যেটা খুব সত্যি কথা, ধরুন আজকে যদি আমার লাইফে কিছু নাই থেকে থাকে, ধরুন শুরু হুম, থেকেই ছিল না, হুম, কেমন, ধরুন আজকে আমার যখন জন্ম হয়েছে, মাই ফাদার অর মাই মাদার ওয়াজ নট আ পার্ট অফ দ্য পিকচার অ্যাট অল, তাহলে না মিস করার কিছু নেই, হুম, হুম, মিস করার কিছু নেই, কারণ থাকার পরিস্থিতি তো আমি কিছু আলাদা দেখিনি, হুম, হুম, তবে মিস কি করব। হ্যাঁ, তো এইটাও একটা অ্যাজিউম করাটা ভুল যে হয়তো তারা কোনোভাবে ডিপ্রাইভড হচ্ছে, হুম, কারণ তারা কিন্তু এর কোনো অল্টারনেটিভ রিয়ালিটি বা হুম, তাদের বাস্তবে কিন্তু এটাই শুরু থেকে হয়ে এসছে। হ্যাঁ, ওকে, হুম, হ্যাঁ, এবার সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আচ্ছা, ফাদার ফিগার বা মাদার ফিগারের কি কোনো প্রয়োজনীয়তা নেই? হুম, অবশ্যই আছে, হুম, হুম, অবশ্যই আছে। সেটা হয়তো সেক্ষেত্রে ধরুন আজকে আমাদের যুগে বা আমাদের আগের যুগে এরকম ছিল যে হয়তো মা যে সে হয়তো অনেক অল্প বয়সে বিধবা হয়ে গেছেন বা একা হয়ে গেছেন, সেক্ষেত্রে তাদের কি ফাদার ফিগার ছিল না? ছিল। তাদের হুম, কোনো মামা বা দাদু বা হ্যাঁ, ঠাকুরদা, হুম। তারা ওই ফাদার ফিগারের মানে রোলটা প্লে করেছে। সেক্ষেত্রে যে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে হুম। একজন সিঙ্গেল, ইদার দ্য ফাদার অর দ্য মাদার, হ্যাঁ, এই ডিসিশন মেকিং এর জায়গায় সেখানে একটা কিউমুলেটিভ বা হ্যাঁ, কমিউনিটি হোয়াইট, একটা হ্যাঁ, ব্যাপার বা একটা ছিল, ফ্যামিলি এবং একটা সেক্ষেত্রে ছিল। একাধিক ডিসিশনের মাঝখানে পড়ে সেই বাচ্চাটির হয়তো মানসিক বিকাশটা একদিকে না হয়ে অনেক দিকে হতে পারতো। হুম, হুম, এই ক্ষেত্রে এটা তো একটা ওয়ান ডিরেকশনে অনেক ক্ষেত্রেই তৈরি হুম, হয়ে হুম। যাচ্ছে। সেটা তো দেখুন, সেটা ইন মানে এই জেনারেলও। ইনফ্যাক্ট এক্ষেত্রেও বাবা বা মা যে কিনা মানুষ করছে, হুম, তার যে চিন্তাধারা, তার যে থট প্রসেস, তার যে পার্সপেক্টিভ ইন হুম, হুম, সিইং দ্য লাইফ, অনেক ক্ষেত্রে হুম, আমরা এরকম দেখেছি যে সেই মা যদি খুব ফেমিনিস্ট হয়, হ্যাঁ, সেই বাচ্চাটির ভেতরেও সেই প্রভাবটা দেখা যায় যে হুম, হি অর শি ইজ ভেরি মাচ ফেমিনিস্ট। আবার বাবার ক্ষেত্রে যদি সেই মানে একটা হুম, পুরুষতান্ত্রিক একটা হুম, বিষয় থাকে, হুম, সেক্ষেত্রেও তখন সেই প্রভাবটাই গিয়ে সেই বাচ্চাটির উপরে হুম, পড়ছে। হুম, এই ঘটনাগুলো তো আমরা দেখতে পাই। হ্যাঁ, সেটা হয়তো কিছু অর্থে ঠিক, যে সেটা হয়তো ব্যালেন্স করার তো আর কিছু থাকছে না। হুম, ধরুন হুম, আজকে তার যে সিঙ্গেল প্যারেন্ট, সে যেই হুম, হোক না কেন, মা বাবা যেই হোক হুম, না কেন, তার চিন্তাধারা, হুম, তার যা লাইফস্টাইল হুম, বা হুম, তার যা ফিলোসফি বা হুম, দর্শন হুম, লাইফের হুম, প্রতি, সেটাই বাচ্চা হুম, দেখবে, শিখবে, সেটাতে এক্সপোজড হবে, সেটা অবশ্যই ঠিক। কিন্তু এটাও একটা দেখুন, আপনি যদি জেনারেলিও দেখেন, ধরুন আজকে যারা সিঙ্গেল প্যারেন্ট নয়ও, তাদের আপব্রিঙ্গিং এও ঠিক ওই যে আমরা একটা কথা বলতাম যে ইট টেক্স এ ভিলেজ টু রেজ আ চাইল্ড। হ্যাঁ, এক সময় সত্যি তো সেটা ছিল হুম, যে আচ্ছা, এবং আমরা সত্যি কথা মাইন্ডও করতাম না হয়তো, যে হুম, আমার মা বাবা ছাড়া যদি অন্য কেউ একটু বকাঝকাও করে, হুম, আবার অন্য কেউ হয়তো আদরও করছে, দুদিকই ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ, আবার অনেক কিছু হয়তো ধামাচাপাও পড়ে যেত, এই হুম, দিকটাও আছে। হুম, কিন্তু এখন সত্যি কথাই ধরুন যারা নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হচ্ছে, মা বাবা দুজনেই আছে, হুম, কিন্তু সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে অত কিন্তু মানুষ নেই যে আচ্ছা একটা হুম, ব্যালেন্সের জায়গা অতটা তৈরি হবে। হুম, তবে হ্যাঁ, অবশ্যই এক্ষেত্রে দুটো দিকই আছে। এক, যে সেই সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার, তার উপর দায়ভারটা অনেক বেশি। হ্যাঁ, হ্যাঁ, হুম, সেটাও একটা আছে যে আচ্ছা, আমি ছাড়া তো আমার সন্তানকে দেখার কেউ নেই। হুম, সে হুম, সেইটার জনিত একটা আলাদা লেভেলের স্ট্রেস, আলাদা হুম, লেভেলের হুম, চিন্তা, আলাদা লেভেলের কনসার্ন, একদমই তাই, উদ্বেগ, হুম, উৎকণ্ঠা হুম, তারও থাকে, যে হয় না যে আচ্ছা, যে কারণে এইসব ক্ষেত্রে আমি যতদূর জানি, কিছু কিছু মানুষের বোধহয় কনসেন্ট বা ইয়ে নিতে হয় যে আচ্ছা, আমার হুম, অবর্তমানে হুম, আমার সন্তানকে এরা এরা দেখবেন, এরকম হ্যাঁ, কিছু হুম, হুম, লিগাল হুম, ডকুমেন্টস বা এও বোধহয় জমা দিতে হয়। হুম, তো এটা একটা দিক আছে যে তাদের মধ্যেও কিন্তু একটা অপরিসীম একটা প্রেশার কাজ করে, একদম তাই, সেটা একটা। এবং বাচ্চার মধ্যেও হতে পারে হয়তো যে আচ্ছা, আমার মা বা আমার বাবা কিন্তু আর পাঁচজনের থেকে আরো অনেক বেশি স্যাক্রিফাইস করছে, কম্প্রোমাইজ করছে, হুম, অ্যাডজাস্ট করছে শুধু আমাকে বড় করার জন্য। হুম, তো তার কিছুটা পজিটিভ এফেক্টও যেমন থাকবে, আবার একটা নেগেটিভ এফেক্টও থাকতে পারে, যে এক্স্যাক্টলি, তারা হ্যাঁ, অনেক বেশি এটার প্রতি একটা না যে হ্যাঁ, সেই প্রেশারটা ফিল করলো, যে একদম, আমাকে কিন্তু সেই দামটা দিতে হবে। দাম মানে কি, এটা তো অন্য কোনো ভাবে নয় যে আমার ব্যবহারে হোক বা ব্যবহারে হোক আমার বা, কাজে হ্যাঁ, হোক, হুম, আমার পারফরমেন্সে হোক, হুম, আমাকে সেটার মূল্য দিতে হবে। তো হ্যাঁ। সেটাও একটা প্রেশার থাকতে পারে। এবারে মানে একটুখানি অন্য বিষয়ে, এই পার্টিকুলার ইয়েতে একটা অন্য বিষয় আসছি যে আগে হুম, আমাদের বাবা কাকা বা এদের সময় আমরা ডিভোর্স শব্দটা খুব বেশি শুনতে পেতাম না। হুম, হুম, এখন খুব মানে
আজকে বিয়ে হচ্ছে, কালকে ডিভোর্স, পরশু বিয়ে হচ্ছে, তারপর দিন ডিভোর্স, এবং এট দ্য হুম সেম টাইম আরো একটা মানে শব্দ বন্ধনী যেটা চলে এসেছে, হুম দ্যাট ইজ গ্রে ডিভোর্স। গ্রে আজকে ডিভোর্স, আজকে আচ্ছা। অনেক দত্তের ক্ষেত্রেও যেটা আমরা দেখেছি যে হ্যাঁ। মানে 25 বছরের তাদের দাম্পত্য জীবনের পরে তাদের ডিভোর্সের হুম ইয়ে হচ্ছে, এইটা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে। হুম হুম সবটা মিলিয়েই মানে এই ডিভোর্স শব্দটা আমাদের জীবনে এখন মনে হচ্ছে যেন আরেকটা ক্যান্সারাস স্টেজের মতন ঢুকে যাচ্ছে। হুম তো হুম এটার কারণটা কি, মানে এটাও কি একটা মেন্টাল স্টেট বলা যেতে পারে, বা এটাও কি একটা ডিপ্রেশন বা এই ধরনের হুম সমস্যার সঙ্গে এটা কি জড়িত? সব সময় যে সেটা হবে তা না, এটা আমার মনে হয় সামাজিক পরিবর্তন, হুম হ্যাঁ, রাদার দ্যান সাইকোলজিক্যাল পরিবর্তন। কিছু হুম কিছু ক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে যে হয়তো ডিভোর্সের পেছনে দুজন মানুষ যারা আছেন তাদের হুম কারোর না কারোর কোনো মানসিক সমস্যা, বা তাদের এক ছাদের তলায় থাকাটাই এতটা হুম টক্সিক বা হুম এতটা হুম ক্ষতিকারক হয়ে যাচ্ছে একে অপরের জন্য, হুম যে তাদের আলাদা হয়ে যাওয়াটাই তারা সমীচীন মনে হচ্ছে। হুম সেটা সেটা হতেই পারে। হ্যাঁ হ্যাঁ। দেখুন এখন এমনি সত্যি কথাই ডিভোর্সের হার অনেক বেড়ে গেছে। যে হুম ধরুন আজকে যদি দুটো বিয়ে হয়, সেই দুটোর মধ্যে একটা বিয়ে ডিভোর্সের দিকে যাবে, মানে হ্যাঁ এখন ফিফটি হুম পার্সেন্ট হুম দিস ইজ মোর অর লেস দ্য কাউন্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কি বলুন তো, এটা নিয়ে আমার একটা জিনিস বলার আছে। দেখুন এই যে আমরা বললাম না বাবা কাকাদের হুম জেনারেশন, তো বাবা কাকাদের জেনারেশন এই যে আমরা এত এই ব্যাপারটাকে সেলিব্রেট করি না, যে 30 বছর এরা একসাথে আছে, হুম হুম 35 বছর এরা একসাথে আছে, 40 বছর এরা একসাথে একসাথে আছে। কিন্তু আমরা তো কেউ সত্যি গিয়ে দেখতে যাচ্ছি না যে সেই 30 বছর, 35 বছর, 40 বছর তারা কতটা সুখে শান্তিতে সত্যি একসাথে ছিল। এক্স্যাক্টলি হুম, হ্যাঁ মানে এটাও কিন্তু একটা সেই অ্যাচিভমেন্ট বা অ্যাকমপ্লিশমেন্টের একটা ব্যাপার হুম হয়ে দাঁড়ায়, বা এটা একটা সামাজিক ডিসপ্লের ব্যাপার দাঁড়ায় যে হুম দেখো আমরা এত বছর ধরে হুম সঙ্গে হুম আছি। সো longevity of marriage is not equivalent to success of marriage হ্যাঁ or হুম happiness in হুম marriage, হুম এটাও প্রথম কথা আমাদের মাথায় রাখতে হবে। তো আমি কেন বললাম সামাজিক পরিবর্তন, যে এখন এই যে আপনি যেমন বললেন না যে এই জেনজির ক্ষেত্রে আমরা যেটা হুম দেখছি, যে এরা খুব সহজে চেঞ্জও করে। যে আমি হুম আজকে হয়তো অয়েল পেন্টিং করছি, কালকে পোস্টার কালার করলাম, পরশু অ্যাক্রিলিক করলাম। হুম আজকে আমার একজন পার্টনার আছে, 3 মাস তার সাথে ঠিকঠাক লাগলো, তারপরে হুম ঠিকঠাক লাগছে না, আবার চেঞ্জ করে 6 মাস নেন পরে হুম অন্য কেউ কারোর সাথে রিলেশনশিপ হুম হলো। তো আমি ম্যারেজের ক্ষেত্রে যদি দেখি, যে এখন তো অপশনস বেশি না, হুম দুজনের ক্ষেত্রেই সেটা সত্যি যে হ্যাঁ অপশনস বেশি, সেটা একটা দিক। 2 নম্বর ব্যাপার হচ্ছে এখন মহিলারা অনেক বেশি সেলফ সাফিসিয়েন্ট, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট। হুম ফলে অনেক সময় যেটা আগে হতো দেখবেন অনেক মহিলারা বলবেন যে আমি তো বাধ্য হয়েছি থেকে যেতে। হুম হ্যাঁ। হুম এবং যেটা আমরা দেখি যে দেখুন আমাদের কাছে এখন তাদের ছেলে মেয়েরা থেরাপিতে আসছে। হ্যাঁ। তো আমরা কিন্তু সেই ছেলে মেয়েদের কাছ থেকে মানে না, যারা কিনা ডিস্টার্ব ম্যারেজ দেখেছে তাদের হ্যাঁ, বাবা মায়েদের ক্ষেত্রে, একদম তাদের বাচ্চাদের উপরে সেই প্রভাবটা এসে পড়েছে। একদম হুম অ্যাবসলিউটলি, এবং সেই জেনারেশনটাই কিন্তু এখন অ্যাডাল্ট জেনারেশন হয়ে হুম উঠছে এখন, হুম তাই না? তো তারা ধরুন তাদের মার কাছ থেকে এটা শুনেছে যে আমার তো উপায় ছিল না বেরোনোর, হুম তোমরা ছিলে, আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হুম ছিলাম হুম না, আমি সেলফ সাফিসিয়েন্ট ছিলাম না, আমি কিভাবে তোমাদের বড় করতাম, হুম তোমাদের একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য আমাকে বাধ্য হয়ে হুম এই ম্যারেজে থাকতে হয়েছে। তো তাহলে যেটা হয় যে এদের মধ্যে তাহলে তো ওই কনসেপ্টটা ভেতর থেকে আগে থেকেই তৈরি হচ্ছে, হুম যে না আমি যদি বিয়ে করি সেটা বাই চয়েস হবে, নাম্বার হুম ওয়ান। হুম নাম্বার টু, আমাকে নিজেকে সেই জায়গায় তৈরি করতে হবে যে কখনো যদি এরকম কোনো পরিস্থিতি হয় হুম যে আমি আমার এই বিয়েতে আমার আত্মসম্মান থাকছে না, বা মর্যাদা থাকছে না, বা কোনো মূল্য থাকছে না, হুম আমি সেইটা থেকে বেরিয়ে আসতে পারি। রাইট আমাকে যাতে আমার মায়ের মতো দগ্ধে দগ্ধে 20 বছর 30 বছর হুম এই হুম ম্যারেজে চালাতে না হয়। তো হুম সেটাও একটা ব্যাপার যে কি বলুন তো, মানে এরা কিন্তু ওই যে যেটা বললাম যে তাদের মায়েদের 30-35 বছরের ম্যারেজের সেলিব্রেশনটাও দেখছে, হুম আবার চার দেওয়ালের ভেতরে সেই সেখানকার ম্যারেজটা কেমন সমস্যাটাও সেটাও তারা দেখেছে। দেখছে। তো সেটাও একটা হ্যাঁ, কারণ। এক্ষেত্রে মানে আমরা মোটামুটি কনক্লুশনের দিকে আসার চেষ্টা করি এক্ষেত্রে, যে এই যে আমরা অলমোস্ট প্রায় 5 রকমের সমস্যা নিয়ে কথা বললাম, হুম প্রতিটা ক্ষেত্রে মানুষ সুস্থ থাকবে বা মানসিক সুস্থতা, এক্ষেত্রে ধরুন এই জেনারেশন, তারপরের জেনারেশন বা তার আগের জেনারেশন, হুম ইভেন যারা কিনা 60s এন্ড অ্যাবাভ, তাদের ক্ষেত্রে আপনি একটা মানে
যদি ওভারঅল একটা সাজেশন দেন যে কিভাবে মানুষ এই মুহূর্তে এখনকার সিচুয়েশন, যেমনটা আমরা জানি যে হুম গোটা বিশ্ব জুড়ে একটা অস্থির পরিস্থিতি, একদিকে মানে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স সমস্ত হুম কিছু রয়েছে, সেই জায়গা দাঁড়িয়ে মানুষ কি করে মেন্টাল হেলথটাকে ঠিক রাখবে ঘরে বসে? হ্যাঁ, একটা হচ্ছে যে এই যে দেখুন ডিজিটাল ডিভাইসের কথাটাও হুম সব টপিকে কেমন ঘুরে ফিরে এলো, হুম এবং হুম এই সোশ্যাল মিডিয়া, হুম সোশ্যাল ইমেজ, একটা হচ্ছে কি যে রিয়েল এক্সপিরিয়েন্সের ওপর বেশি প্রাধান্য দিতে হবে। হুম যে আমি একটা জায়গায় বেড়াতে গেছি, আমি বেড়ানোটাই এনজয় করি না, হুম তখন সেটার লাইভ করতে হবে, সেটা রিল করতে হবে, সেটাকে তক্ষুনি পোস্ট করে দেখতে হবে ওটার কত হুম লাইকস হলো, কত কমেন্টস হলো। আমাদের যদি একটু লিভড এক্সপিরিয়েন্স যেটা বা অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স, হুম সেটার ওপর যদি প্রাধান্য আমরা বেশি দিই রাদার দ্যান ডিজিটাল এক্সপিরিয়েন্স, হ্যাঁ হ্যাঁ, সেটা কিন্তু যে কোনো বয়সে সেটা আপনাকে অনেক বেশি লাস্টিং হ্যাপিনেস দেয়। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি লাস্ট কোথাও বেড়াতে গেছেন, সেই বেড়াতে যাওয়ার প্রভাবটা কিন্তু আপনার উপর অনেক দিন থাকে, হ্যাঁ তাই না? ওই দৃশ্যগুলো চোখের সামনে ফিরে হুম ফিরে আসে, হুম ওই ভালো লাগাটা মনের মধ্যে আবার বারবার আসে। কিন্তু আপনি কালকে আগের দিন দারুণ একটা স্যুট কিনলেন, ওটার এফেক্টটা খুব বেশি হলে 2 দিন থাকবে, হ্যাঁ তার বেশি কিন্তু নয়। হুম? তো এইটা একটা এই মানে পার্থক্যটা বুঝতে হবে যে এই যে আমরা ইম্পালস শপিং করি বা হয়তো কারোর সাথে একটু টুকটাক তখনকার মতো চ্যাট করলাম, ফ্লার্ট করলাম, হুম তখনকার মতো হুম ভালো লাগলো, তার থেকে অনেক বেশি কিন্তু আমাদের ভালো লাগা আসে আমার খুব কাছের বন্ধুদের সাথে সামনাসামনি বসে আমি একটা আড্ডা মারলাম, হুম কি সেই ছোটবেলার মতো ক্যারাম খেললাম, হুম হ্যাঁ, বা ধরুন আমরা সবাই মিলে কোথাও বেড়াতে গেলাম, হুম বেড়াতে গিয়ে সেই জায়গাটাকে সেই মোমেন্টে যতটা সম্ভব উপলব্ধি করার চেষ্টা করলাম। হুম তো এটা প্রথম কথা, যে কোনো বয়সেই এই দিকে যদি আমার প্রাধান্যটা একটু বেশি দিই না, হুম। তাহলে হয়তো আমাদের ভালো লাগার ফিলিংটা অনেক বেশি লাস্ট করবে। আর আরেকটা ব্যাপার হলো গিয়ে নিউক্লিয়ার ফ্যামিলি ভার্সেস একান্নবর্তী পরিবার, হুম এই দুটোর ক্ষেত্রে কতটা প্রভাব, মানে বিশেষ করে আমি বলছি যে একটি বাচ্চার ক্ষেত্রে তার দাদু ঠাকুমা কাকা হুম হুম মামা জ্যাঠা সবাইকে নিয়ে থাকছে, নাকি শুধু বাবা মা তারা হয়তো চাকরি সূত্রে দুজনেই কাজে বেরিয়ে যাচ্ছেন, হুম হুম তো হুম। বাচ্চাটি তার মানে এখন খুব কমন একটা টার্ম ন্যানির কাছে ন্যানির বড় কাছে বড় হয়েছি, হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ বা বড় হ্যাঁ হচ্ছে সেই বাচ্চাটা। হ্যাঁ তো হ্যাঁ। এই জায়গায় দাঁড়িয়ে সেই বাচ্চাটা কতটা মানসিকভাবে হুম হুম। প্রভাবিত হচ্ছে? দেখুন অবশ্যই ন্যানির থেকে বেটার অপশন হচ্ছে তার দাদু হুম দিদা ঠাকুরদা হুম ঠাকুমা, হুম তাদের প্রেজেন্সে হুম থাকা না। কারণ দেখুন ন্যানি বা আগেকার ভাষায় যাদেরকে আমরা আয়া বা দাইমা হুম বলতাম, হুম এটা তো তাদের একটা চাকরি, হুম হ্যাঁ, তো তারাই কাজটা করছে এবং তারাও কিন্তু এই সমাজেরই অঙ্গ, হ্যাঁ হ্যাঁ। ফলে ঠিক যেমন আমাদের আমাদের মতোই তারাও হয়তো বাচ্চাকে পাশে রেখে 4 ঘন্টা ফোনই ঘাঁটছে। আবার অনেক ক্ষেত্রে তাদের বাড়িও হয়তো অনেক ক্ষেত্রে ডিস্টার্ব ম্যারেজ হ্যাঁ আছে, তার ক্ষেত্রেও সেই প্রভাবটাও তো সেই বাচ্চাটার মধ্যে পড়তে পারে। নিশ্চয়ই, মানে ধরুন সে যদি খুব নিজে ভালোভাবে না থাকে, সে হুম নিজে হয়তো খুব হুম ফ্রাস্ট্রেটেড আছে, বা তার মধ্যে হয়তো একটা মন হুম খারাপ কাজ করছে যে আমি টাকার জন্য এই বাচ্চাটাকে দেখছি, হুম আমার বাচ্চাটাকে জানে বাড়িতে কেমন আছে, হুম হ্যাঁ, তো এরকম অনেক কিছু হতে পারে। সেও হয়তো ডিস্ট্রাকশন হিসেবে ঘন্টার পর ঘন্টা টিভি দেখছে, হুম যে টিভির কন্টেন্ট একেবারেই সেই বাচ্চার জন্য ভালো নয়, এক্স্যাক্টলি হ্যাঁ। হুম তো সেইটার থেকে যে কারণে আপনি দেখবেন যে আজকাল এই যে একটা টার্ম এসছে না, হেলিকপ্টার প্যারেন্টিং, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্ট তো এই যে যেই কথাটা হয়তো বলা মিস করে গেলাম আমি, আরেকটা যেটা একটা সমস্যা, এবং দেখুন সত্যি কথা বলতে গেলে এটাকে আমরা কিভাবেই বা করব না বলুন তো, যে হুম একটা মিসট্রাস্ট বা অবিশ্বাসের জায়গা কিন্তু হুম সমস্ত লেয়ারে চলে এসছে, হ্যাঁ তাই না? হুম ধরুন বাচ্চা প্লে স্কুলে যাচ্ছে বা ক্রেশে যাচ্ছে, হুম সেখানকার সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস কিন্তু প্রত্যেক মার কাছে আছে, হুম হ্যাঁ। সে কিন্তু তার অফিসে বসে সেইটা চেক করছে হুম যে আমার বাচ্চা ঠিক আছে তো, আমার এক হচ্ছে বাচ্চাকে মিস করছে সেই জন্য দেখছে, দ্বিতীয়ত এসে মনিটর করছে তার প্রত্যেকটা হুম বাচ্চার গতিবিধি, প্রত্যেকটা মুহূর্তে কি করছে সেটা কিন্তু আন্ডার দ্য রেডার। হ্যাঁ সেটাও যে খুব সব দিক থেকে ভালো তা নয়, হুম আবার দরকারও। মা যে সে হ্যাঁ বলবে যে হুম ওর সেফটির জন্য তো দরকার। এই যে হুম কদিন আগেই একটা স্কুলেও একটা ঘটনা ঘটে এক্স্যাক্টলি গেল, হ্যাঁ হ্যাঁ তাই হুম না? হুম ঠিক সেরকম দেখবেন বাড়িতেও সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কোথাও হুম না কোথাও, হুম টু মনিটর যে সেই হুম ন্যানি বা আয়া সে কি বাচ্চাকে দেখছে প্রপারলি নাকি দেখছে কিনা, বাচ্চাকে হুম দেখছে না, সে হয়তো বাচ্চাও হয়তো হামাগুড়ি দিচ্ছে, সে হয়তো ঘুমোচ্ছে, হুম বা বাচ্চা হয়তো এদিক ওদিক উল্টোপাল্টা কিছু মুখে দিয়ে দিল, সেই দিকে টিভি দেখছে। হুম তো এই সব কিছু মনিটর হচ্ছে, হ্যাঁ সমস্ত কিছু মনিটর হচ্ছে। তো এটা ধরুন মা বাবার পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে তাদের মনে হচ্ছে এটা নেসেসিটি, আমাকে এটা হুম করতে হবে এনশিওর করার জন্য যে আমার বাচ্চা ঠিক আছে, হুম হ্যাঁ।
আবার ধরুন আমি যদি বাচ্চার দিক থেকে দেখি, তাহলে তার মনে একটা সেখান থেকে রাগ, অভিমান, খারাপ লাগা তৈরি হতেই পারে যে আমার জন্য এদের সময় নেই, কিন্তু আমার প্রত্যেকটা সেকেন্ডের মনিটরিং কিন্তু তাদের কাছে তাদের হাতে রয়েছে। চলছে। হ্যাঁ, তো একদমই আমার মনে হয় তার থেকে তো অবশ্যই গ্র্যান্ড প্যারেন্টসদের যে জেনারেশনটা, সেটার সাথে যদি একটু তাদের টাচ থাকে সেটা বেটার। আরো কেন, কারণ দেখুন আরেকটা ব্যাপার হচ্ছে, এরা না একে অপরকে অনেকটা সাহায্য করতে পারে কিন্তু। হ্যাঁ। হ্যাঁ, পেটস বলুন, ইভেন পোষ্য পোষ্য এবং দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা, এদের প্রতি যে একটা কাইন্ডনেস, কম্প্যাশন, আচ্ছা আমার দাদু কিন্তু ওই স্পিডে হাঁটতে পারবে না যে স্পিডে আমি হাঁটতে পারবো, হ্যাঁ। তার সাথে সাথে পা মিলিয়ে মিলিয়ে আমি চলছি। আমার দাদুর পায়ে ব্যথা হচ্ছে, আমি তাকে একটু তাহলে এটা এনে দিলাম। হ্যাঁ, অর্থাৎ এই এইগুলো দরকার আছে। এটা হলো কি একটা মেন্টাল ডেভেলপমেন্টও এট দ্য সেম টাইম, যে আমি কেন্দ্রিক না হয়ে আমি সবাইকার জন্য করছি, এন্ড এবং সবাই আমার জন্য সবাই করছে, আমার জন্য দুদিকেই। করছে। হ্যাঁ, এই হ্যাঁ। জায়গাটা খুব ডেভেলপ হওয়াটা জরুরি। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে আমাদের মেন্টাল হেলথ কিভাবে ভালো থাকবে, কিভাবে আমরা ভালো থাকবো, বর্তমান জেনারেশন, আগের যে জেনারেশন, তারা প্রত্যেকেই কিভাবে ভালো থাকবেন, কিভাবে তারা নিজেদের মানসিক স্বাস্থ্যকে এই পরিস্থিতিতে দাঁড়িয়েও এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আপনারাও জানান আমাদেরকে কমেন্ট করে যে আপনাদের মানসিক স্বাস্থ্য কতটা ভালো আছে, আপনারা ভালো আছেন কিনা, সব থেকে বড় কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, সেই সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও ফলো করবেন। ভালো থাকুন।